আব্বা যেদিন দ্বিতীয় বিয়ে করে ঘরে ফিরল তখন আমার বয়স 10 বছর। রূপার বয়স ছিল 5 বছর আর পরীর বয়স মাত্র 1.5 বছর। ছোট পরীকে বুকে নিয়ে আম্মা সেদিন নীরবে চোখের জল ফেলেছিলেন। মুখে টু শব্দটি করেননি, প্রতিবাদ তো দূরের কথা। আর আমি সেদিন দরজার আড়াল থেকে আব্বার দ্বিতীয় বউয়ের মুখ দেখছিলাম। আব্বার দ্বিতীয় বউ আমার আম্মার নখের যোগ্য না, কালো একটা মহিলা বিয়ে করেছেন আব্বা, যেখানে আমার আম্মা তার চেয়ে 1000 গুণ বেশি সুন্দরী। তারপর আব্বা ওই মহিলাকে বিয়ে করেছিলেন, কারণ একটাই, আব্বার একটা পুত্র সন্তান চাই, নাহলে তার এত সম্পত্তি কে দেখবে, তার জমিদারি কে সামলাবে। যেদিন পরীর জন্ম হলো সেদিন আব্বা বাড়িতে ফিরেননি, কিন্তু তার কাছে ঠিকই খবর পৌঁছেছিল যে তার মেয়ে হয়েছে, সেজন্য আব্বা রাগ করে বাড়িতে আসেননি। তার ঠিক 2 দিন পর আব্বা বাড়িতে এসেছিলেন, কিন্তু কারোর সাথে কোনো কথা বলেননি। পরপর 3টা মেয়ে জন্ম দেওয়ার জন্য আম্মাকে অনেক কথা শোনায় দাদি। আম্মা নাকি ছেলে জন্ম দিতে পারবে না। তার সাথে আরো একটি কথা বলেছিল, তা হলো যে মাইয়ার রূপ বেশি হাইপোলা জন্ম দিতে পারে না কোনোদিন। এই কথাটা শুনে সেদিন আমার অনেক কষ্ট হয়েছিল। আম্মা কিছুই বলেননি, চুপচাপ নিজের কাজ করছিল। পরীকে কোলে রাখতে রূপা আর আমি স্কুল থেকে ফিরে এসে পরীকে কোলে নিতাম। যখন ওর ছোট হাত পাগুলো নাড়তো তখন আমার খুব ভালো লাগতো। আম্মা বলে আমার আর রূপার থেকেও বেশি সুন্দর পরী। গালে একটু ছোঁয়া পড়তে ওর গাল লাল হয়ে যেত, মনে হতো রক্ত জমাট বেঁধে গেছে। সে ভয়ে পরীকে কোলে নিতাম না, পাছে যদি ব্যথা পায়। কিন্তু রূপা ছোট পরীকে কোলে নেওয়ার জন্য সবসময় আঁকুপাকু করতো। পরীকে কোলে নিয়ে বারান্দায় বসে বৃষ্টি দেখতো। আমি তার পাশে মোড়া পেতে বই নিয়ে বসে থাকতাম। পরী যখন ছোট ছোট হাত পা পেলে হাঁটতো তখন আমার বেশ লাগতো, ঠিক মোমের পুতুলের মতো। আমাদের দ্বিতীয় আম্মাকে দেখে আমি মুখ ফিরিয়ে নিই, কিন্তু রূপা আর পরি তো বোঝে না, ছোট তো। ওরা দুজন ওই মহিলার আশেপাশে গোড়গোড় করতো। পরীকে যখন উনি কোলে নিত আমি দৌড়ে গিয়ে ওনার কোল থেকে ছিনিয়ে আনতাম পরীকে। কিছু না বললেও মনে মনে কষ্ট পেতেন উনি, এতে আমি খুব খুশি হতাম। তবে সবচেয়ে বেশি খুশি হই যখন ওই মহিলাও একটা মেয়ে সন্তান হয়, কিন্তু দুর্ভাগ্যবশত ওনার মেয়েটি মারা যায়। এরপর আরো একটি মেয়ে জন্ম দেয়, কিন্তু সেটাও মারা যায়। আর পড়তে পারলো না পড়ি, তার আগেই ডাক পড়লো আবেরজান বেগমের। সাথে সাথে বিষাদের ছায়া নেমে এলো পরীর মুখে। সবে মাত্র খাতাটা খুলে পড়তে বসেছিল সে, একটু পড়তে না পড়তে ডাকাডাকি শুরু হয়ে গেছে। চোখ মুখ কুচকে সে পড়ার টেবিল থেকে উঠে দাঁড়ালো, শব্দ করে টেলে চেয়ারটা কিঞ্চিত দূরে সরিয়ে দিল। সিমেন্টের মলাটে আবৃত খাতাটা বন্ধ করে সযত্নে বইয়ের বাজে রেখে দিয়ে ছুটল দাদির ঘরে। সেখানে যেতে চোখ পড়ল পালঙ্কের উপর বসে থাক আবেরজান বেগমের দিকে। বিছনায় গা এলিয়ে দিয়ে শুয়ে আছেন তিনি। পরি বড় বড় পা ফেলে এগিয়ে গেল, পলঙ্কের হাতল ধরে জোরে গলায় বলে উঠল, কি হয়েছে? আবেরজান ঘাড় ঘুরিয়ে পরির দিকে তাকালো, তারপর বললেন, মায়া মানুষ এত দুপদাপ শব্দ করে হাঁটোস কেন? আস্তে হাঁটতে পারোস না? দাদির জ্ঞানমূলক কথাবার্তা কোনো কালেই পছন্দ নয় পরি। যখনই সামনে আসবে তখনই একটা না একটা জ্ঞান সহিত কথা বলবেই। পরি দাদির প্রশ্নের জবাব না দিয়ে বলল, তুমি কি করবা তাড়াতাড়ি কও, আমার মেলা কাম আছে। আবেরজান হাতের ইশারে নিজের পানদানি দেখিয়ে বললেন, এক কান পান দে। আগের ন্যায় দোপদাপ পা ফেলে জলচৌকির দিকে এগিয়ে গেল। হাঁটু গেড়ে বসে পানদানি এনে দাদির হাতে দিতেই তিনি পানটা মুখে পুরে নিলেন। পরি কোটা থেকে কিছু চুন দাদির তর্জনী আঙ্গুল মেখে দিয়ে কোটাটা আগের স্থানে রেখে দিল। বাইরে যাওয়ার জন্য পা বাড়িয়ে আবার ফিরে তাকালো দাদির পানে। সেই লেখাগুলো মনে পড়ে গেল ওর। পরি এগিয়ে গেলে দাদির কাছে তীর্যক দৃষ্টিতে তাকালো। দাদির গায়ের রং বেশ চাপা, কিন্তু এতটা কালো নয়। হাত পা ও মুখের চামড়া ঝুলে গিয়েছে। বয়স হয়েছে তো। পরি হুট করেই বলে উঠল, মায়া মানুষের রূপ বেশি হ্যায় পোলা পয়দা করতে পারে না, তাই না দাদি?